আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের মাইক্রোবায়োলজি রিভিউ ক্লাস সলভ ক্লাসে। আমরা সবাই এখানে যারা ক্লাসটা দেখব, লাইন অফলাইনে বা অনলাইনে, যারা এখন লাইভে আছি বা পরে দেখব, আমাদের পরীক্ষা হচ্ছে জানুয়ারি 26, তাই তো? তাহলে আমাদের হাতে কিন্তু খুবই অল্প সময় আছে, ঠিক আছে? এখন কিন্তু আমাদের রিভিশনটা অনেক বেশি জরুরি, ঠিক আছে? রিভিশনটা একটু বেশি বেশি ফোকাস করতে হবে। আর মাইক্রোবায়োলজি আমাদের অনেক বড় একটা পোর্শন মার্কস ক্যারি করে, ঠিক আছে? তো এই জন্য মাইক্রোবায়োলজিতে দেখা যায় কি, মানে টপিক সেম থাকে। যেমন আপনি যদি আমি যদি আপনাকে বলি যে জেনারেল ব্যাকটেরিওলজি, সিস্টেমিক ব্যাকটেরিওলজি, মাইকোলজি, প্যারাসাইটোলজি, তাই না, ভাইরোলজি, আমার কিন্তু আর হচ্ছে ইমিউনোলজি, এই 6টা জিনিস থেকেই আমার কোশ্চেন আসে যদি আমি ব্রডলি বলি। কিন্তু এই জেনারেল ব্যাকটেরিওলজি থেকে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কোশ্চেন আসে। ব্যাকটেরিয়াল সেল ওয়াল থেকে শুরু করে, টক্সয়েড থেকে শুরু করে, পয়জন থেকে শুরু, মানে টক্সিন কোনটা কিভাবে কাজ করে সেটা থেকে শুরু করে, সেল ওয়াল, সেল মেমব্রেন, প্লাজমিড, স্পোর, গ্রোথ, মানে প্রত্যেকটা চ্যাপ্টার থেকেই আমার ইম্পর্টেন্স। আইজিএ প্রোটিয়েজ কারা, আমার সিএমপি মিডিয়েটেড কাজ করে কারা, গ্রাম নেগেটিভ কোনটা, গ্রাম পজিটিভ কোনটা, কোনটার ইনভেস্টিগেশন হলমার্ক কি। সেম সিস্টেমিকেও প্যারাসাইটোলজি, মাইকোলজি থেকে একটু শর্ট, মানে মাইকোলজিতে আমাদের খুব বেশি পড়া লাগে না। মাইকোলজি থেকে আমাদের অল্প কয়েকটা জিনিস, সুপারফিশিয়াল, সিস্টেমিক, কোনটা কোনটা ডাইমরফিক আছে, অপরচুনিস্টিক ইনফেকশন কে কে করে, ন্যাপি র্যাশ কে করে, এইচআইভির সাথে সংশ্লিষ্ট কি কি অর্গানিজম আছে, আমার ট্রান্সপ্লাসেন্টাল বা আমার ভার্টিক্যাল ট্রান্সমিশন করে এমন কোনো অর্গানিজম আছে কিনা। সো মাইকোলজি থেকে মোটামুটি এরকম কয়েকটা জিনিস বারবার আসে। ক্যাপসুলার অর্গানিজম কোনটা, এরকম জিনিসগুলো আসে। আর ইমো ভাইরোলজি থেকে ডিএনএ ভাইরাসের ক্লাসিফিকেশন, আরএনএ ভাইরাসের ক্লাসিফিকেশন, এক্সেপশন গুলা, কোনটা এক্সেপশন, কোনটা ডিএনএ ভাইরাস বাট সাইটোপ্লাজমে হচ্ছে আমার রেপ্লিকেশন করে, কোনটা আরএনএ ভাইরাস বাট হচ্ছে এক্সেপশন আছে, তাই না? ডিএনএ, আরএনএ, তারপর ইনভেলপড, নন ইনভেলপড, তারপর হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ডেড ডিএনএ, এরকম যে মানে এক্সেপশন গুলো আছে এগুলো থেকে স্যাররা, এবং হচ্ছে আমাদের যে ভাইরাস গুলো আছে, বিশেষ করে সিএমভি। আমরা যেহেতু পেডিয়াট্রিক্সের, আমরা যারা পেডিয়াট্রিক্সের পরীক্ষা দিব, আমাদের জন্য যে কোনো টপিক থেকে কনজেনিটাল ইনফেকশন, কনজেনিটাল ইনফেকশন এটা হচ্ছে খুবই খুবই ইম্পর্টেন্ট একটা টপিক আমাদের জন্য। তো এই কনজেনিটাল ইনফেকশন যেসব ভাইরাস করে বা যেসব অর্গানিজম করে সেগুলো অনেক ইম্পর্টেন্ট। এবং অনকোজেনিক অর্গানিজম গুলা, সাথে ইমিউনোলজির প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কোনো না কোনো কোশ্চেন আসে। হয় ইননেট ইমিউনিটি, অ্যাকোয়ার্ড ইমিউনিটির সেল, এক্সাম্পল, সেকেন্ডারি রেসপন্স, প্রাইমারি রেসপন্স, 5টা ইমিউনোগ্লোবিনের ক্রাইটেরিয়া, কোনটা বেশি থাকে, কোনটা সিক্রেশনে থাকে, কমপ্লিমেন্ট পাথওয়ে, কমপ্লিমেন্ট কিভাবে অ্যাক্টিভেট হয়, প্রত্যেকটা জিনিস থেকে। এটা কেন বলতেছি, কারণ মাইক্রোবায়োলজি থেকে আমাদের ছোট ছোট বিভিন্ন জায়গা থেকে কোশ্চেন গুলো আসে। তো আপনি যদি একবার পড়াটা গুছিয়ে নেন, অবশ্যই যারা ক্লাস করছেন এরপরে পড়ছেন, বা আমরা যারা সেকেন্ড টাইম পরীক্ষা দিচ্ছি বা এর আগে প্রিপারেশন নিয়েছি, পরীক্ষা দেওয়া হয়নি, এবার পরীক্ষা দিচ্ছি, আমাদের মাইক্রোবায়োলজি থেকে মার্কস ক্যারি করাটা খুবই খুবই ইম্পর্টেন্ট এবং খুব মানে খুবই দরকার। আপনি মাইক্রোবায়োলজি কোনোভাবেই আপনি স্কেপ করতে পারবেন না। মাইক্রোবায়োলজি থেকে আপনাকে অবশ্যই অবশ্যই একটা ভালো পোর্শনের মার্কস ক্যারি করতে হবে, এনশিওর করতে হবে যে হ্যাঁ মাইক্রোবায়োলজি থেকে আমি মার্কস এনশিওর করব, ঠিক আছে? এই গেল মোটামুটি আমাদের মাইক্রোবায়োলজি একটু। আমরা যেহেতু এক্সামের আর বেশি দিন নাই, তাহলে এই কথাগুলো বলার উদ্দেশ্য একটাই, তাহলে আপনি ওই জায়গাগুলোকে ফোকাস করে ওই জায়গাগুলো একটু রিভিশন বেশি দিবেন, ঠিক আছে? তাহলে আমরা জানি যে 6টা অর্গানিজম আছে, যেটা হচ্ছে গ্রাম নেগেটিভ বা আহ, আপনি স্টেইন দিলে ভালো মতো দেখা যায় না, কেন দেখা যায় না, তাই না? তারপর হচ্ছে এখন যেহেতু আমাদের ক্লিনিক্যাল এবং বেসিক কোরিলেশন অনেক বেশি আসে, তাহলে আমাদের পেডিয়াট্রিক্সের ডিজিজ যে রিলেটেড, তাই না, ডিজিজ রিলেটেড, যেমন ধরেন এপিগ্লটাইটিসের কমন অর্গানিজম কি, ব্রঙ্কিওলাইটিসের কমন অর্গানিজম কি, একটা বাচ্চা ইমিউন কম্প্রোমাইজড, তাহলে থেকে লাইভ ভ্যাকসিন দিব কিনা, কোন ভ্যাকসিনটা লাইভ ভ্যাকসিন, কোন ভ্যাকসিনটা কনজুগেটেড ভ্যাকসিন, এই জিনিসগুলো কিন্তু আমাদের বারবার আসে, ঠিক আছে? আচ্ছা তাহলে আসেন শুরু করি।
আমি আপনাদের সাথে আছি, ডক্টর ইসরাত জাহান। আমাকে মানে আমি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে আছি। আচ্ছা, আমরা শুরু করে দিই, ঠিক আছে? তাহলে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া সেল ওয়ার, এই যে বললাম প্রত্যেকটা চ্যাপ্টার থেকে প্রত্যেকটা জিনিস থেকেই কোশ্চেন আসে। আপনি যদি প্রিভিয়াস কোশ্চেন দেখেন, এবার সেল ওয়াল আসছে, পরের বার স্পোর আসতেছে, আর স্টেরিলাইজেশন থেকে একটা কোশ্চেন তো থাকবেই, ঠিক আছে? তাহলে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া সেল ওয়াল, তাহলে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া সেল ওয়াল আমরা জানি যে আমাদের হচ্ছে প্রথম পেজেই আমাদের সুন্দর করে দুইটা শীটে সুন্দর করে দুইটা সেল, তিনটা সেল ওয়াল, 6 নম্বর পেজ, হ্যাঁ, 6 নম্বর পেজে আমাদের সুন্দর করে দুইটা সেল ওয়ালের পার্থক্য দেওয়া আছে, গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ, এবং অ্যাসিড ফাস্ট যেটা সেখানে কি থাকে সেটাও আমাদের আছে। তো আমরা জানি যে গ্রাম নেগেটিভে হচ্ছে আমাদের এই টিকোইক অ্যাসিড থাকে না, এটা থাকে গ্রাম পজিটিভ। এই পেপটিডোগ্লাইকেন লেয়ারও থাকে গ্রাম পজিটিভে, এবং আউটার মেমব্রেন গ্রাম নেগেটিভে থাকে। কন্টেন্স লাইপোপলিস্যাকারাইড ইন দা আউটার মেমব্রেন, এটা হচ্ছে আমার গ্রাম নেগেটিভ সেল ওয়ালের ক্রাইটেরিয়া। আর কন্টেন্স মাইকোলিক অ্যাসিড, এটা হচ্ছে অ্যাসিড ফাস্ট ব্যাকটেরিয়া, অথবা আপনি যদি বলেন এক্সাম্পল মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, ওর সেল ওয়ালে কি থাকে, এই মাইকোলিক অ্যাসিড থাকে, তাই না? যার কারণে কি ওর এত লিপিড থাকে বলেই কিন্তু ও গ্রামে স্ট্রেন নিতে পারে না। প্রত্যেকটা জিনিস কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ। আচ্ছা, প্লাজমিড, এই প্লাজমিডের এখানে বলার আগে আমি আরেকটা জিনিস বলবো, যে এসেনশিয়াল সেল কম্পোনেন্ট, কোনটা কোনটা এসেনশিয়াল সেল কম্পোনেন্ট আর কোনটা কোনটা নন এসেনশিয়াল সেল কম্পোনেন্ট, মাস্ট জানতেই হবে, মুখস্থ, ঠিক আছে? ওকে, এবার আসেন প্লাজমিড। প্লাজমিড মেডিয়েটেড জিন ট্রান্সফার সিগনিফিকেন্ট, প্লাজমিড কেন সিগনিফিকেন্ট? ও কি গ্রোথ রেট বাড়ায়? না। ও কি স্পন্টেনিয়াস মিউটেশন করে? না। ও কি ডিএনএ রেপ্লিকেশন প্রিভেন্ট করে? না। ও তো নিজেই কি করে, ও নিজেই ইন্ডিপেন্ডেন্টলি রেপ্লিকেশন করে, হোস্ট ইমিউনিটি তো ইনহিবিট করে না। ও কি করে, ও হচ্ছে রেজিস্টেন্স করে, অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্স করে, তাই না? ওর আর জিনের মাধ্যমে ও রেজিস্টেন্স করে, একটু দেখেন এই যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট। আচ্ছা, স্পোর, দ্য কি ফিচার রেসপন্সিবল ফর দ্য হাই রেজিস্ট্যান্স অফ ব্যাকটেরিয়াল স্পোর, মানে আমার যে ব্যাকটেরিয়াল স্পোর মানে কি, ব্যাকটেরিয়াল স্পোর মানে হচ্ছে যখন প্রতিকূল পরিবেশ থাকবে, ব্যাকটেরিয়া তাকে রক্ষা করার জন্য হিট বলেন, টেম্পারেচার বলেন, টক্সিন বলেন, যে কোনো কিছুর বিরুদ্ধে তাকে প্রোটেক্ট করার জন্য সে ব্যাকটেরিয়াল স্পোর তৈরি করে, তাই তো? তো এই ব্যাকটেরিয়াল স্পোরটা কি থাকে, অনেক বেশি রেজিস্ট্যান্স প্রোভাইড করে। এখন কথা হচ্ছে এই রেজিস্ট্যান্সটা কে প্রোভাইড করে? এই রেজিস্ট্যান্স কি ক্যাপসুল প্রোভাইড করে? ক্যাপসুল ক্যাপসুল তো অনেক অনেক অর্গানিজমেরই আছে, সবাই কি তাহলে স্পোর? না। প্লাজেলাও তো অনেক, সবাই কি স্পোর? না। তাহলে কে দেয়? এই যে ডিপিকোলিনিক অ্যাসিড এবং ক্যালসিয়াম ইন দা কোর, এরা হচ্ছে আমার এই রেজিস্ট্যান্সের জন্য মেইনলি রেসপন্সিবল। তাহলে কি বললাম, ডিপিকোলিনিক অ্যাসিড এবং ক্যালসিয়াম ইন দা কোর, এরা হচ্ছে কি আমার এই রেজিস্ট্যান্সের জন্য মেইনলি রেসপন্সিবল। এবার আসেন ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম, ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম আর ডিস্ট্রয়েড বাই। আচ্ছা, তাহলে প্রথম কথা হচ্ছে স্পোর, স্পোর কি যে কোনো ডিসইনফেকশন বা যে কোনো প্রসেসে কি স্পোর কিল করা যাবে? না। ডিসইনফেকশন আর স্টেরিলাইজেশনের মধ্যে পার্থক্যই হচ্ছে যখন স্পোর কিল করতে পারে, তাই না? ডিসইনফেকশন কিন্তু ডিসইনফেক্ট করতে পারে, কিন্তু স্পোর কিল করতে পারে কে? স্টেরিলাইজেশন। তাহলে স্পোর যখনই আসছে তখনই কি আসবে, আমার স্টেরিলাইজেশনের যে ফিজিক্যাল, স্টেরিলাইজেশনের যে ফিজিক্যাল এবং কেমিক্যাল, আপনাদের শীটে খুবই সুন্দর করে বক্স করে দেওয়া আছে ফিজিক্যাল এবং কেমিক্যাল, যার মধ্যে 1 নম্বরে কি আছে, অটোক্লেভ, তাই না? অটোক্লেভ। তাহলে স্পোর্টস এর জন্য এখানে আমাকে অটোক্লেভ দিয়ে দিচ্ছে, আমি বাকি অপশন আর দেখবোই না, ঠিক আছে? ঠিক আছে, এগুলো তো স্টেরিলাইজেশনের অপশনই না, ঠিক আছে? আর এই প্যারামিটারটা খুব ভালো করে মাথায় ঢুকায় রাখতে হবে, ঠিক আছে? অনেক সময় পরীক্ষা দিয়ে দিতে পারে 111 বা 10 মিনিটস, এই এই প্যারামিটার গুলো কিন্তু চেঞ্জ করে। একবার একটা কোশ্চেন আসছিল, রিকল একটা কোশ্চেন ছিল, হুম, রিকল কোশ্চেনটা ওই অটোক্লেভ, অটোক্লেভ জাস্ট লেখা ছিল অটোক্লেভ প্রিন্সিপাল, অটোক্লেভ প্রিন্সিপাল, হোয়াট ইজ দ্য অটোক্লেভ প্রিন্সিপাল। একটা অপশন ছিল 121, মানে 15 মিনিটস, এরপরে ছিল 122, 111, 10 মিনিট, 15 মিনিট, মানে এই জাস্ট প্যারামিটার গুলো চেঞ্জ করে 5টা অপশন দিছিল, ঠিক আছে? সো বুঝতেই পারতেছেন
প্রিভিয়াস রিকলে এরকম কোশ্চেন আসছে। ওকে, আচ্ছা এটা হচ্ছে, আমি এটা একটু পরে বলতেছি, হ্যাঁ। হুইচ অক্সিডেজ পজিটিভ নন ফার্মেন্টিং গ্রাম নেগেটিভ ইজ এ ফ্রিকোয়েন্ট কজ অফ হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন। তার মানে এই অর্গানিজমটা কি করে, নজোকোমিয়াল ইনফেকশন করে। তারপরে কি, এবং ব্লু গ্রিন পিগমেন্ট। আচ্ছা বলেন তো, ব্লু গ্রিন পিগমেন্ট যখন বলে দিছে, আপনার মাথায় কি চলে আসছে না? পি ফর সিউডোমোনাস এন্ড পি ফর পিগমেন্ট, এন্ড আরেকটা কি, পি ফর অক্সিডেজ পজিটিভ। ঠিক আছে, আমি জানি আপনারা এটা পারেন, তাও একটু বলে দিলাম। তাহলে পি ফর সিউডোমোনাস, পি ফর পিগমেন্ট এন্ড পি ফর অক্সিডেজ পজিটিভ। ঠিক আছে, এবং এটা কি, এটা নন ফার্মেন্টিং, ফার্মেন্টেশন করে না, এবং এটা কি, অবশ্যই গ্রাম নেগেটিভ। তাহলে অ্যান্সার কি হবে, সিউডোমোনাস অ্যাইজেন্সা। বুঝতে না পারলে একটু বললেন। হ্যাঁ, হুইচ ফেজ অফ দ্য গ্রোথ কার্ভ, এই যে আরেকটা চ্যাপ্টার, খুবই অল্প কিছু ইনফরমেশন আছে, 5 থেকে 6টা টাইপের কোশ্চেন আসতে, মানে 5 থেকে 6টা কোশ্চেনের যে কোনো একটা চলে আসে। একটা একটা কি, আপনি ব্যাকটেরিয়াল গ্রোথ বলতে কি বুঝেন? ব্যাকটেরিয়াল গ্রোথ মানে কি? ব্যাকটেরিয়াল গ্রোথ মানে হচ্ছে নাম্বার অফ ব্যাকটেরিয়া, নাম্বার অফ ব্যাকটেরিয়া। তারপরে কি, গ্রোথের যে কয়টা স্টেজ আছে, কি কি আছে, এই যে এখানে লিখাই আছে, ল্যাগ, লগ, স্টেশনারি, ডেথ। এই ল্যাগ ফেজটা কি, এই ল্যাগ ফেজটা হচ্ছে প্রিপারেটরি ফেজ। লগ ফেজটা কি, লগ ফেজে হচ্ছে আমার ব্যাকটেরিয়া অনেক বেশি গ্রো করে, এবং এখানেই হচ্ছে আমার অ্যান্টিবায়োটিক কাজ করে, এবং এই যে টক্সিন প্রোডাকশন হয়। স্টেশনারি ফেজ কি, স্টেশনারি ফেজটা মানে হচ্ছে প্ল্যাটো ফেজ, এখানে যেইভাবে তৈরি হবে ঠিক সেইভাবেই ডিক্লাইনও হবে। যার কারণে কি হবে, যার কারণে আমাদের গ্রোথটা, এটা যদি ল্যাগ হয়, এটা যদি লগ হয়, এটা হচ্ছে স্টেশনারি, এটা হচ্ছে ডিক্লাইন। তাহলে কি হইলো, এটা হচ্ছে ল্যাগ, এটা হচ্ছে লগ, এটা হচ্ছে স্টেশনারি, এটা হচ্ছে ডিক্লাইন অর ডেথ ফেজ। ঠিক আছে, তাহলে এখন আমাদের কাছে কোশ্চেনটা করছে, ম্যাক্সিমাম টক্সিন কখন তৈরি হবে? ম্যাক্সিমাম টক্সিন তৈরি হবে হচ্ছে স্টেশনারি ফেজ। এখানে কি হয়, এখানে টক্সিন এবং স্পোর ফর্মেশন হয়। তাহলে এস তে স্টোর, সরি স্পোর, আর হচ্ছে টক্সিন। আর এই লগ ফেজে কি হয়, এই লগ ফেজে হচ্ছে ব্যাকটেরিয়ার গ্রোথটা অনেক বেশি হয়, ব্যাকটেরিয়াল গ্রোথ অনেক বেশি হয়, এবং এই ফেজে কে কাজ করে, অ্যান্টিবায়োটিক কাজ করে, অ্যান্টিবায়োটিক কাজ করে। ঠিক আছে, এই টাইপের কোশ্চেন গুলো কিন্তু বারবার আসে। ঠিক আছে, ওকে। তারপরে দেখেন কি বলছে, হুইচ ফেজ ইজ মোস্ট সুইটেবল ফর অ্যান্টিবায়োটিক সাসেপ্টিবিলিটি। তাহলে দেখেন তো, মাত্রই আমরা বললাম না যে অ্যান্টিবায়োটিক কোন ফেজে কাজ করবে, বলেন কোনটা, অ্যান্টিবায়োটিক কোন ফেজে কাজ করে, লগ ফেজে। এগুলো কিন্তু একদমই ইনফরমেশন গুলো মুখস্থ থাকতে হবে, আমি জানি আপনারা পারেন, তারপরে একটু বলে দিচ্ছি। ঠিক আছে, এখন which of the following anaerobes in gram positive spore forming found in soil and causes gas gangrene? এই কথাটাই, এই পড়াটা পড়ার আগে আমি একটু এই বক্সটা একটু দেখাতে চাই। হ্যাঁ, এটা একটু আগে চলে গেছে। এই ক্লস্ট্রিডিয়াম স্পেসিস, আমি আগেও বলছি, আমাদের কোশ্চেন গুলা ক্লিনিক্যাল ওরিয়েন্টেড অনেক বেশি আসে। ঠিক আছে, আপনাকে সিনারিও দিয়ে দিবে, ক্লস্ট্রিডিয়াম টিটানি, ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম, ক্লস্ট্রিডিয়াম পারফ্রিনজেস, ক্লু দিবে স্পোর্স ইন সয়েল, ক্লু দিবে বাচ্চা হচ্ছে ক্যান ফুড খাইছে। ঠিক আছে, এরকম ক্লু দিয়ে দিবে। ঠিক আছে, এই যে ক্যান ফুড, ক্যান ফুড, আনকুক ফুড, তাহলে এগুলো হচ্ছে আমাদের ক্লু। তাহলে ক্লস্ট্রিডিয়াম টিটানি আমরা সবাই জানি যে এখানে হচ্ছে ইনহিবিটরি গাবা বা গ্লাইসিনকে ব্লক করে দেয়, এবং এখানে কি হয়, স্পাজম হয়, টিটানি হয়, তাই না? এবং এখানে এটা কোথায় পাওয়া যায়, স্পোরটা সয়েলে পাওয়া যায়। বটুলিনাম, এটা হচ্ছে ওই যে বললাম ক্যান ফুড, আনকুক ফুড, এখানে কি হয়, এখানে হচ্ছে রিলিজ অফ অ্যাসিটাইলকোলিনটাকে ব্লক করে দেওয়া হয়। পয়জনিং, এখানে এটাও কি থাকে, সয়েলটা স্পোরে, স্পোরে সয়েলটা থাকে, এবং ক্লস্ট্রিডিয়াম পারফরেন্সে কি থাকে, সুপার অ্যান্টিজেন থাকে। ঠিক আছে, এবং এই যে আরেকটা সিউডো মেমব্রেনাস কোলাইটিস কে করে, ক্লস্ট্রিডিয়াম ডিফিসিল। ঠিক আছে,
আপনাদের এই বক্সটা থেকে অনেক কোশ্চেন আসে। এখন দেখেন পরপর কয়েকটা কোশ্চেনই বক্সটা থেকে চলে আসছে, ঠিক আছে? আচ্ছা, আসেন আমরা দেখি। ওকে, তাহলে একটু আগে আমরা বললাম সয়েলে থাকে এবং গ্যাস গ্যাংগ্রিন করে, তাহলে সেটা কি হবে? ক্লস্ট্রিডিয়াম পারফ্রিনজিস। তারপরে এই যে পাংচার ওন্ড হইছে, তারপর মাসেল রিজিডিটি, রাইসাস সার্ডোনিকাস, অ্যানারোবিক অর্গানিজম, তাহলে কি হবে? ক্লস্ট্রিডিয়াম টিটানি, তাই না? অনেক সহজ প্রশ্ন হয়ে গেছে, তাই না? আচ্ছা, 10 years old child presents with ডায়রিয়া। এখন আপনি ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিচ্ছেন এবং এরপরে কি হয়েছে? কোন অ্যানারোবিকটা হচ্ছে আমার এই সিউডোমেমব্রানাস কোলাইটিস করবে? কে করবে? ক্লস্ট্রিডিয়াম ডিফিসিলি। এগুলো কিন্তু একদম মুখস্থ থাকতে হবে। আপনি জাস্ট সিউডোমেমব্রানাস কোলাইটিস দেখবেন, আপনার মাথায় ক্লস্ট্রিডিয়াম ডিফিসিলি আসবে। আপনি হচ্ছে সয়েলে দেখবেন গ্যাস গ্যাংগ্রিন দেখবেন, পারফ্রিনজেস আসবে, ঠিক আছে? এই বক্সটা থেকে কোশ্চেনটা, দুইটা তিনটা কোশ্চেন চলে আসছে, ঠিক আছে? 2 month old infant ইজ, এই যে এই সিউডোমেমব্রানাস কোলাইটিস, এই কোশ্চেনটা হচ্ছে আপনাদের প্রিভিয়াসলি আসা, ঠিক আছে? আচ্ছা, A 2 month old infant is scheduled for routine immunization. ফিজিশিয়ান কি বলছে? যে একটা ভ্যাকসিন দিব আমি, কেন দিব? টিউবারকুলোসিসকে প্রিভেন্ট করার জন্য। তাহলে কোন টাইপের ভ্যাকসিন হবে এটা? তাহলে কথা বলে, আপনি টিউবারকুলোসিসের এগেনস্টে একটা ইনফ্যান্ট যে 2 মাস, তার মানে এর আগে কখনো ভ্যাকসিন দেয় নাই, হয়তো এবারই প্রথম সে ভ্যাকসিন দিবে, তাহলে কোন ভ্যাকসিনটা দিব আমি? বিসিজি দিব। এখন কথা হচ্ছে এটা কোন টাইপের ভ্যাকসিন, হুইচ টাইপ অফ ভ্যাকসিন, এটা কি টাইপের ভ্যাকসিন? লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন। আমরা সবাই জানি, তাই না, যে বিসিজি, ব্যাসিলাস ক্যালমেট গুইরিন, এটা হচ্ছে কি কনজুগেটেড ভ্যাকসিন এবং ইট ইজ এ লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন, ঠিক আছে? আচ্ছা, হুইচ ব্যাকটেরিয়া ইজ নর্মালি ফাউন্ড ইন দ্য স্কিন? তাহলে নর্মাল ফ্লোরা, তাই না? নর্মাল ফ্লোরা। স্কিনের নর্মাল ফ্লোরা কি? স্কিনের নর্মাল ফ্লোরা হচ্ছে স্টেফাইলোকক্কাস এপিডার্মিস। আপনাদের শীটে সম্ভবত পেজ নাম্বার 27, পেজ নাম্বার 27 দেখবেন, ওখানে লেখা আছে যে আমার কোনটা কোনটা হচ্ছে আমার একদম নর্মাল ফ্লোরা, তাই না? সরি 17, সরি সরি 17, 17 কোনটা কোনটা হচ্ছে আমার নর্মাল ফ্লোরা, এবং তার মধ্যে ইম্পর্টেন্ট কোনটা কোনটা, তার মধ্যে একটা হচ্ছে স্কিনের একটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে স্টেফিলোকক্কাস এপিডার্মিস। প্রথম যে বক্সটা মানে ছকটা, ছকটার প্রথমে আছে মোস্ট ইম্পর্টেন্ট, তারপরে আছে লেস ইম্পর্টেন্ট। সো আপনাকে যদি এসবি আসে, তাহলে কিন্তু এই ছকের গুলাই দাগাইতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবার আসেন, 3 year old চাইল্ড প্রেজেন্ট উইথ অ্যাকিউট অডাইটিস মিডিয়া, এবং আপনি কি দিছেন? অ্যামোক্সাসিলিন দিছেন। এখন অ্যামোক্সাসিলিন দিছেন, ভালো কথা। এখন হোয়াট ইজ দ্য মেকানিজম অফ অ্যামোক্সাসিলিন? এখন আমরা জানি যে আমাদের এই যে অ্যান্টিবায়োটিক গুলা, এগুলা কিভাবে কাজ করে? এগুলা হয় তারা সেল মেমব্রেনের উপরে কাজ করে, তাই না? তারা হয় সেল মেমব্রেনের উপরে কাজ করে। কিভাবে কাজ করে? এই সেল মেমব্রেনের পেনিসিলিন বাইন্ডিং প্রোটিনের সাথে বাইন্ড করে, অথবা তারা 30S রাইজোমাল সাব ইউনিটের সাথে কাজ করে, অথবা তারা 50S রাইবোজোমাল ইউনিটের সাথে কাজ করে। কারণ 30S রাইবোজোমালের সাথে কে কাজ করে? আমরা খুব সুন্দর করে মনে রাখতে পারি, তাই না? উই আর অলমোস্ট এট 30, তাই না? আমাদের আমাদের আমরা যারা আছি বা আমাদের অনেকেরই প্রায় অলমোস্ট 30-র কাছাকাছি, বা কেউ কেউ আমরা 30-র বেশিও আছি। সো উই আর অলমোস্ট এট 30। তার মানে এতে কি? এতে হচ্ছে অ্যামিনো গ্লাইকোসাইড, আর টিতে হচ্ছে টেট্রাসাইড, তাই না? এই অ্যামিনো গ্লাইকোসাইড গুলা আর হচ্ছে এই টেট্রাসাইড। এখন আপনি বলতে পারেন আপু, এ টি এট তো মনে রাখলাম, এখন অ্যামিনো গ্লাইকোসাইড গুলা কোনটা কোনটা পরীক্ষা হলে যদি একটু মনে না আসে, তাহলে এটা মনে রাখবেন, জি ট্যাঙ্ক, হ্যাঁ, জেন্টামাইসিন, টোব্রামাইসিন, অ্যামিকামাইসিন, নিওমাইসিন, কানামাইসিন, ঠিক আছে? শেষ। মনে রাখবেন মাইসিন, ঠিক আছে, অ্যামিনোগ্লাইকোসাইড। ওকে, শেষ। এখন কথা হচ্ছে আমাদের কোশ্চেনে ফিরে আসি। কোশ্চেন হচ্ছে অ্যামোক্সাসিলিন। অ্যামোক্সাসিলিন কিভাবে কাজ করে? অ্যামোক্সাসিলিন কি? পেনিসিলিন। সো এটা কিভাবে কাজ করবে? পেনিসিলিন বাইন্ডিং প্রোটিনের সাথে বাইন্ড করবে। কথা শেষ, কথা ক্লিয়ার। এগুলো কিন্তু আপনার পড়তে কষ্ট হতে পারে, ঠিক আছে, পড়তে কষ্ট হতে পারে, কিন্তু এগুলা হচ্ছে একদম ইকুয়েশনাল, মানে যেটা যেটা মানে ওইটাই, ছাকা মার্ক একদম, মানে খুব বেশি জটিলতার কিছু নেই। মাইক্রো থেকে মার্কস এনশিওর করা, আপনি একটু পড়লেই মার্কস এনশিওর করতে পারবেন, ঠিক আছে? মাইক্রো থেকে এরকম ভাবেই কোশ্চেন আসে। হুম, ওই যে বললাম, হয় সিনারিও বেসড কোশ্চেন আসবে ক্লিনিক্যালি, আপনার ব্রঙ্কিওলাইটিসের সিনারিও দিয়ে বলবে মোস্ট কমন অর্গানিজম কি,
কনজেটাল ইনফেকশনে দিয়ে এটা কোন অর্গানিজম করে, অথবা এই অর্গানিজম কোন কনজেটাল ইনফেকশন করে, অথবা এই গ্রাম নেগেটিভ গ্রাম পজিটিভের দু একটা প্রপার্টিস। ঠিক আছে। আর জেনারেল ব্যাকটেরিওলজি থেকে এই নর্মাল ফ্লোরা, তারপর হচ্ছে আপনার স্টেরিলাইজেশন, তারপর হচ্ছে কোনটা কিভাবে ডিসইনফেকশন করবেন, এই জিনিসগুলোই কিন্তু বারবার আসতেছে। ঠিক আছে। তাহলে এবার এই যে মেকানিজম বললাম সেল ওয়াল সিনথেসিস, এখানে আবার দুই ধরনের আছে, একটা হচ্ছে এই যে পেপটিডোগ্লাইকেনের সাথে, আর একটা হচ্ছে ইনহিবিট কর, একটা হচ্ছে পেপটিডোগ্লাইকেনে ক্রস লিঙ্কিং এ ইনহিবিট করে, আর একটা হচ্ছে পেপটিডোগ্লাইকেন সিনথেসিসে ইনহিবিট করে। তার মধ্যে যে পেনিসিলিন আছে, এই যে 50S 30S, 50S এর মধ্যে বলছি কি এ আর টি, তাই না? ক্লোরামফেনিকল, ইরিথ্রোমাইসিন, ক্লিন্ডামাইসিন, লিনাজোলিন। অ্যান্ড নিউক্লিক অ্যাসিডের মধ্যে খুবই ইম্পর্টেন্ট ডিএনএ, কুইনোলোন, আরএনএ, রিফাম্পিসিন। সেল মেমব্রেন অল্টারেশন করে কে কে? পলিমিক্সিন, ডেপ্টোমাইসিন। এখান থেকে কিন্তু কোশ্চেন আসছে। ঠিক আছে, এই বক্স থেকে কিন্তু কোশ্চেন এর আগে আসছে এবং আপনারাও পাইতে পারেন। ঠিক আছে, সো এটা খুব ইম্পর্টেন্টলি করতে হবে। A 2-year-old child develops high fever, hypotension, and septic shock after a gram-negative bacterial infection. তাহলে গ্রাম নেগেটিভ, তাহলে গ্রাম নেগেটিভে আমার কি হয়? হ্যাঁ, এই যে বক্সটা, তো বক্সটা দেখে আসি। আছে গ্রাম নেগেটিভে হচ্ছে আমার কি আসে? এন্ডোটক্সিন আসে। এবং এই এন্ডোটক্সিনের কেমিস্ট্রি কি? লাইপোপলিস্যাকারাইড, লাইপোপলিস্যাকারাইড। তাহলে কি আসবে? যেহেতু এটা গ্রাম নেগেটিভ, যেহেতু এটা এন্ডোটক্সিন, যেহেতু এটা এন্ডোটক্সিন, এর কেমিক্যাল প্রপার্টি কি হবে? লাইপোপলিস্যাকারাইড। ওকে, ওকে। A 3-year-old presents with flaccid paralysis after consuming improperly canned food. আমরা কিন্তু এই বক্সটা থেকে দেখেন আরো একটা কোশ্চেন পেয়ে গেলাম, তাই না? দেখেন এখানে কিন্তু ওই বক্সটা থেকে ডিরেক্টলি কোশ্চেন করে নাই, কিন্তু আপনাকে অ্যাকিউট ফ্লাসিড প্যারালাইসিস এর একটা কজ থেকে কোশ্চেন করছে, মানে ক্লিনিক্যাল কোরিলেশন করে কোশ্চেনটা করছে। ঠিক আছে, তাহলে ফ্লাসিড প্যারালাইসিস এর একটা কজ হতে পারে কি? বোটুলিনাম টক্সিন। ঠিক আছে, এটা কেন বললাম? কারণ আমাদের কোশ্চেন গুলা কিন্তু এভাবেই কোরিলেট করে আসে। ঠিক আছে, এবার আছেন এই যে ভার্টিক্যাল ট্রান্সমিশন, ভার্টিক্যাল ট্রান্সমিশন, তারপর হচ্ছে ট্রান্সপ্লাসেন্টাল, ডিউরিং বার্থ ক্যানেল, এবং কিভাবে? থ্রো ব্রেস্ট মিল্ক। এই বক্সটা হচ্ছে আমাদের ইনফিনিট 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 স্টার। ঠিক আছে, বুঝতে পারছেন? একে তো আমরা পেডিয়াট্রিক্সে পরীক্ষা দিব, এক তো আমাদের কনজেনিটাল ইনফেকশন অনেক ইম্পর্টেন্ট, এক তো আমাদের কনজেনিটাল ডিফেক্ট অনেক ইম্পর্টেন্ট, দুই কনজেনিটাল ইনফেকশন মানে ট্রান্সপ্লাসেন্টাল ট্রান্সমিশন, এটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন আমাদেরকে বলছে যে বার্থ ক্যানেল থেকে আমার কোন অর্গানিজমটা ট্রান্সমিটেড হয়। তো বার্থ ক্যানেল থেকে আমার কোন অর্গানিজমটা ট্রান্সমিটেড হয়? গ্রুপ বি, স্ট্রেপ্টোকক্কাস। এই যে এইগুলা হচ্ছে আমার বার্থ ক্যানেলে, এগুলা হচ্ছে আমার ট্রান্সপ্লাসেন্টালি, এগুলো হচ্ছে আমার ব্রেস্ট মিল্কের মাধ্যমে। একদম মুখস্থ, একদম মুখস্থ। ঠিক আছে, মুখস্থ করে ফেলতে হবে, এখান থেকে কোশ্চেন আসেই। এবং অনেক সময় এভাবেও কোশ্চেন দেয়, হুইচ অর্গানিজম না দিয়ে হুইচ ব্যাকটেরিয়া, হুইচ ভাইরাস, হুইচ প্যারাসাইট, এভাবেও কিন্তু কোশ্চেন করে। তখন কিন্তু এমসিকিউ বা যদি এসবিএ হয়, তাহলে এসবিএ হলে তো আপনি নিজেই খেয়াল রাখবেন, কারণ আপনার অ্যান্সার একটাই। কিন্তু যদি এমসিকিউ হয় তাহলে ব্যাকটেরিয়া না ভাইরাস না প্যারাসাইট, এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। ঠিক আছে, এবার আসেন। A 4-year-old child with nephrotic syndrome develops abdominal pain, fever, ascites, এবং আপনি অ্যাসিটিক ফ্লুইড ড্র করছেন, কালচার করছেন, সেখানে কি আসছে? গ্রাম নেগেটিভ ব্যাসিলাস। সব কথা বাদ, কথা হচ্ছে আপনার কাছে একটা বাচ্চা আসছে নেফ্রোটিক সিনড্রোম নিয়ে, এখন তার অ্যাসাইটিস বা ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস হয়েছে। তো হুইচ অর্গানিজম ইজ দ্য মোস্ট কমন? তাহলে দেখেন আমার এই দুই লাইন না পড়লেও চলবে। Which organism is most common cause of bacterial spontaneous bacterial peritonitis in a nephrotic syndrome child? সেটা কি? স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি। আচ্ছা, এখন বলছে একটা পেডিয়াট্রিক আইসিইউ নার্স, সে কি করবে? সে স্টেথোস্কোপটাকে কি করবে? ডিসইনফেক্ট করবে। তাহলে সে কি দিয়ে করবে? সে কি দিয়ে করবে? সে 70% অ্যালকোহল দিয়ে করবে। এখান থেকেও কিন্তু প্রিভিয়াসলি কোশ্চেন আসছে। স্টেথোস্কোপ, সে কি করবে? 70% অ্যালকোহল দিয়ে করবে। ঠিক আছে,
আচ্ছা, আবার এই যে চলে আসছি অটোক্লেভের সেই রিকলের মতো, তাই না? অ্যাজ লাইক দ্য রিকল, একদম সেম একরকম ভাবে কোশ্চেনটা করছে যে তাহলে আমার কি হবে, 121 ডিগ্রি সেলসিয়াস, 15 পাউন্ড অ্যান্ড 15 মিনিট, তাই না? A 5-year-old child presents with boils and furuncles. Staphylococcus aureus virus factor is primarily responsible. আচ্ছা, তাহলে আমরা জানি যে স্টেফ অরিয়াস এর মধ্যে আমরা বয়েলস এন্ড ফারাঙ্কাস পাই। এখন কথা হচ্ছে কোনটা এই বয়েলস এন্ড ফারাঙ্কাস এর জন্য আমার প্রাইমারি রেসপন্সিবল হচ্ছে কোয়াগুলেস। দেখেন একদম লেঞ্জে থেকে একটু ছবিটা যদি দেখি, স্টেফিলোকক্কাই, হুম, স্টেফিলোকক্কাই হচ্ছে গ্রাম পজিটিভ কক্কাই। হ্যাঁ, এবং এটা হচ্ছে ক্লাস্টারে, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট হিন্ট। হ্যাঁ, ক্লাস্টার্স লাইক অ্যাপিয়ারেন্স থাকে। হ্যাঁ, এখানে আপনাকে যদি না বলে দিত, এখানে আপনাকে ধরেন বলে নাই, আপনাকে বলছে 5 years old boy came with boil and মানে boil and abscess। এখন আপনি কালচার করছেন এবং কি পাইছেন, ক্লাস্টার লাইক অর্গানিজম, ক্লাস্টার লাইক অর্গানিজম। নাও এই এই ক্ষেত্রে কোন অর্গানিজমটা রেসপন্সিবল? অনেক সময় কিন্তু আমাদেরকে ডিরেক্ট অর্গানিজমের নাম না বলে এরকম একটা ইউনিক ক্লু দিয়ে দিতে পারে কিন্তু, ঠিক আছে? সো এটা কি, এটা হচ্ছে এই যে দেখেন, স্টেফিলোকক্কাস অরিয়াস ইজ ডিস্টিংগুইশড ফ্রম আদার্স প্রাইমারিলি বাই কোয়াগুলেস, এবং এই কোয়াগুলেস এনজাইমটা কি করে, আমার এই টিস্যু, এই যে টিস্যু অ্যাডহেশন, মানে ইনভেশন এবং অ্যাবসেস ফর্মেশন করে, ঠিক আছে? A 4-year-old girl develops high fever, hypotension, diffuse erythematous rash, multi-organ involvement. Which Staphylococcus aureus virulence factor is most responsible? এই যে মানে আপনার সুপার অ্যান্টিজেন, একদম এই যে বক্সটা সুপার অ্যান্টিজেন, স্টেফিলোকক্কাস অরিয়াস এর ক্ষেত্রে কে কে সুপার অ্যান্টিজেন, এই প্রসেস স্ট্রেপ্টোকক্কাসের ক্ষেত্রে কে কে সুপার অ্যান্টিজেন, এগুলো একদম, এবং কোনটা কোন ডিজিজ করে, ঠিক আছে, একদম মুখস্থ, ঠিক আছে? এবং এই যে দেখেন মোড অফ প্রিভেনশন, প্রিডিসপোজিং ফ্যাক্টর, এগুলা হচ্ছে পরীক্ষায় হিন্টস হিসেবে দিয়ে দেয়। একটা সিনারিও বেসড কোশ্চেন যখন দেয় তখন এগুলা পরীক্ষায় হিন্টস হিসেবে দিয়ে দেয়। হুইচ ইমিউনোগ্লোবিন এ প্রোটিয়েস প্রোডিউসিং ব্যাকটেরিয়া ইজ এ কমন কজ অফ এপিগ্লটাইটিস? আমি এখানে কিচ্ছু বলবো না, এটা আমাদের ক্লিনিক্যালেও আবিদ স্যারের বইও খুব সুন্দর করে দেওয়া আছে, এবং এটা একটা ট্রিপল স্টার না, আমি বলতে পারি এটা ইনফিনিট স্টার, ইপিগ্লটাইটিস এবং ক্রুপ। হুম, কোশ্চেন মানে আসেই, হয় অর্গানিজম, নয়তো এক্সট্রা ফাইন্ডিংস, নয়তো ইপিগ্লটাইটিস এর গ্রুপের মধ্যে কোনটা কিভাবে আলাদা করবেন, এটা কোশ্চেন থাকেই। সো এখন আপনি বলেন যে ইপিগ্লটাইটিস এর কোন অর্গানিজমটি সবচেয়ে কমন, বলেন? হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি, তাই তো? হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি। এ নিউনেট ডেভেলপস আর্লি অনসেট সেপসিস। হ্যাঁ, একটা বাচ্চা আর্লি অনসেট সেপসিস হয়েছে, আপনি কি করছেন, সে কি করছে, মাদারের জ্বরের হিস্ট্রি আছে এবং স্মল গ্রাম পজিটিভ রড দ্যাট সার্ভাইভ ইন্ট্রাসেলুলারলি, ঠিক আছে? তাহলে গ্রাম পজিটিভ রড দ্যাট সার্ভাইভ ইন্ট্রাসেলুলারলি এরকম কয়টা আছে? এরকম আছেই লিস্টেরিয়া, তাই না? লিস্টেরিয়া হচ্ছে ফ্যাকাল্টেটিভ ইন্ট্রাসেলুলার, তাই না? এবং লিস্টেরিয়া নিউনাটাল সেপসিস, নিউনাটাল মেনিনজাইটিস, এবং সেটা কি করে, ট্রান্সপ্লাসেন্টালি অর পেরিনেটালি সে কি করে, ট্রান্সমিশন করে। A 3 years old child presents with diarrhea after eating contaminated eggs. হ্যাঁ, এখন আপনি কি পাইছেন, গ্রাম নেগেটিভ পাইছেন, মোটাইল পাইছেন, এবং নন ফার্মেন্টার পাইছেন। এখন এটা কোন অর্গানিজম হবে? এটা হবে হচ্ছে সালমোনেলা। সালমোনেলা হচ্ছে গ্রাম নেগেটিভ, মোটাইল, ফ্যাকাল্টেটিভ, ল্যাকটোজ ফার্মেন্টার। এরকম অন্তত একটা কোশ্চেন আপনি পাবেন, কিরকম, যে এই যে কোনো একটা এন্টেরিক ডিজিজে আমাদের গ্রাম নেগেটিভ অর্গানিজম যেটা হচ্ছে এন্টেরিক ট্র্যাক্ট ডিজিজ করে, অথবা আমাদের এন্টেরিক ফিভার করে, অথবা এরকম কোন একটা অর্গানিজমের আপনি প্রপার্টিস, যে সে কি গ্রাম নেগেটিভ, সে কি অক্সিডেজ পজিটিভ, সে কি ফার্মেন্টার, সে কি ফ্যাকাল্টেটিভ, সে কি অ্যারোবিক, সে কি অ্যানোরোবিক, এরকম প্রপার্টিস দিয়ে মোটামুটি একটা কোশ্চেন থাকেই, ঠিক আছে? সেটা কোনো না কোনো সিস্টেমিক থাকে, দেখা যায় কখনো ক্লেপসিয়েলা, কখনো লিস্টেরিয়া, কখনো স্টেফিলোকক্কাস, কখনো স্ট্রেপ্টোকক্কাস, কখনো নেশিরিয়া, হ্যাঁ, কখনো সালমোনেলা, কখনো ইকোলাই, কখনো ভিব্রিও কলেরা, কখনো এইচ পাইলোরি। সো কখনো এগুলো সিনারিও বেসড আসে, কখনো ডিরেক্ট কোশ্চেন আসে, কিন্তু প্রপার্টিস থেকে একটা কোশ্চেন পাওয়া যায়, ঠিক আছে? প্রায় দেখা যায় যে প্রপার্টিস থেকে একটা কোশ্চেন আসেই, ঠিক আছে? এ 5-year-old with sickle cell anemia
তারপর আপনি কি পাইছেন, বোন পেইন পাইছেন, সোয়েলিং অফ ফিমার পাইছেন, আপনি আর সাথে কি পাইছেন, সালমোনেলা পাইছেন। তাহলে আপনি এটা মনে রাখেন, এটা 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 একটা ইকুয়েশন মনে রাখবেন যে সিকল সেল এনিমিয়া যার আছে তার জন্য একটা হলমার্ক, তার জন্য একটা হলমার্ক হচ্ছে সালমোনেলা অস্টিওমাইলাইটিস। সালমোনেলা অস্টিওমাইলাইটিস, এটা একদম মুখস্থ। এটা একটা আরেকটা মনে করেন যে একদম লাইনটা মুখস্থ করে ফেললেন। কি মুখস্থ করবেন, যে সিকল সেল অ্যানিমিয়া যাদের আছে তাদের ক্ষেত্রে একটা হলমার্ক ডিজিজ হচ্ছে সালমোনেলা অস্টিওমাইলাইটিস। ঠিক আছে। এ প্রিটার্ম ইউনিট ডেভেলপ সেপসিস এবং অনেক সিভিয়ার নিউমোনিয়া, গ্রাম নেগেটিভ ল্যাকটোজ ফার্মেন্টিং এনক্যাপসুলেটেড নন মোটাইল। তাহলে কোন অর্গানিজম হবে, ক্লেবশিয়েলা নিউমোনিয়া। ঠিক আছে। এই যে বললাম ক্রাইটেরিয়া থেকে একটা কোশ্চেন মোটামুটি পাবেন, সেটা ক্যাপসুলেটেড কিনা এটা মনে রাখবেন। যে ক্লেবশিয়েলা হচ্ছে কমন নজোকোমিয়াল ইন এনআইসিইউ। তাহলে সিনারিও তো যদি আমাকে এই যে এরকম বলে যে সে হচ্ছে এনআইসিইউ তে ছিল বা হচ্ছে নিউনোটাল এজে, তাহলে আমার ক্লেবশিয়েলা মাথায় আনতে হবে। ঠিক আছে। এবার আবার খুবই সহজ একটা প্রশ্ন, 4 ইয়ার ওল্ড, সে টিউবারকুলিন টেস্ট বা এমটি এমটি পাইছে। এখন কথা হচ্ছে এই এমটি টেস্ট মনে রাখবেন, স্কিনের যত হাইপার সেন্সিটিভিটি আছে বেশিরভাগই কি টাইপ 4 অর ডিলেড হাইপার সেন্সিটিভিটি, টাইপ 4 অর ডিলেড হাইপার সেন্সিটিভিটি। এই যে দেখেন স্কিনের কন্টাক্ট ডার্মাটাইটিস, টিউবারকুলিন, ড্রাগ র্যাশ, স্টিভেন জনসন, টক্সিক এপিডার্মাল নেক্রোলাইসিস, ইরাইদেমা মাল্টিফর্ম, এগুলো কই পাবেন বলেন, স্কিনে পাবেন, তাই না, স্কিনে পাবেন। এই আরেকটা ইনফিনিট 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 স্টার, এখান থেকে কোশ্চেন আসে নাই এরকম সেশন খুব আমার জানা মতে মনে হয় না আছে, মাস্ট। ঠিক আছে। তাহলে এখান থেকে কিভাবে কোশ্চেন থাকে, এখান থেকে কোশ্চেন থাকে আইদার দ্য এক্সাম্পল, এক্সাম্পল অফ হাইপার সেন্সিটিভিটি, মেকানিজম অফ হাইপার সেন্সিটিভিটি, সিনারিও বেসড কোশ্চেন দিয়ে বলা হয় এটা কোন টাইপ অফ হাইপার সেন্সিটিভিটি, এরকম মোটামুটি একটা বা একটা, সরি, একটা না একটা থাকেই। হ্যাঁ, আচ্ছা। এবার আসেন আবার কিছু সহজ প্রশ্ন চলে আসি। হুইচ স্টেন ইজ ইউজ টু ডিটেক্ট মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস? ছোটবেলা থেকে আমরা সবাই পড়তে পড়তে বড় হয়েছি, এটা হচ্ছে গ্রাম স্টেনিং নেবে না, এটা কি করবে, জিল নেল স্টেন স্টেইন দেওয়া লাগবে, তাই না। এটা দেখেন আমি কোনো এখানে কোনো এক্সপ্লেনেশনও আনা হয়নি, কারণ আমি জানি এটা আপনারা 100% সবাই জানেন, তাই না। জিল নেল স্টেন, এটা দেখেই আপনাদের মন খুশি হয়ে যাওয়ার কথা, একটা সুন্দর প্রশ্ন যেটা একদম ছোটবেলা থেকে দেখতে দেখতে আমরা বড় হয়েছি। এবার আসেন, 6 years old চাইল্ড প্রেজেন্টস উইথ ফিভার, হেডেক, টিক বাইটের একটা হিস্ট্রি আছে। এখন আপনাকে আর চিন্তা করতে হবে না কোন অর্গানিজম দিয়ে এটা হয়েছে, এখন কথা হচ্ছে রিকেটশিয়ার প্রপার্টিস কি। রিকেটশিয়ার একটা অন্যতম প্রপার্টিস হচ্ছে এটা হচ্ছে ইন্ট্রাসেলুলার এবং অব্লিগেট ইন্ট্রাসেলুলার। আমি আর কিছু দেখতে চাই না, সো বি অ্যান্সার। ঠিক আছে। সো এরকম আপনি একদম ইনফিনিট কিছু ক্লু ধরে ধরে কিন্তু, মানে ডেফিনিট, সরি ইনফিনিট তো না, ডেফিনিট কিছু ক্লু ধরে ধরে কিন্তু আপনি কোশ্চেনের অ্যান্সার দেখবেন অনেক ইজিলি দিয়ে ফেলছেন। A 6 years old child persistent cough fever has a negative gram stain, হ্যাঁ। এখন তার আপনি ফিজিশিয়ান, আপনি এক্সট্রা দেখে আপনি বলে দিচ্ছেন দিস ইজ মেবি দিস ইজ অ্যান অ্যাটিপিক্যাল নিউমোনিয়া। তাহলে অ্যাটিপিক্যাল নিউমোনিয়ার অর্গানিজম কি কি, ওয়ান অফ দ্য কমন অর্গানিজম অফ অ্যাটিপিক্যাল নিউমোনিয়া হচ্ছে মাইকোপ্লাজমা। এখন কথা হচ্ছে আপনি কি করবেন, কোন টেস্টটা করবেন, হ্যাঁ আরো আছে মাইক্রোব্যাকটেরিয়াম বোবিজ, এরকম আরো অনেক কিছু আছে, কিন্তু ইউজুয়ালি এই ইন্টারস্টেশিয়াল ইনফিল্ট্রেট এটা কে শো করে, এটা মাইকোপ্লাজমা শো করে, মাইকোপ্লাজমা। তাহলে আপনি কি করবেন, পিসিআর ফর মাইক্রোপ্লাজমা ডিএনএ, পিসিআর ফর মাইক্রোপ্লাজমা ডিএনএ। হুইচ ডিএনএ ভাইরাস রেপ্লিকেটস ইন দা সাইটোপ্লাজম রাদার দেন দা নিউক্লিয়াস? এই যে বলছি না এই কোশ্চেন গুলো পাবেনি। তাহলে ডিএনএ ভাইরাস সাইটোপ্লাজমে রেপ্লিকেট করে কোনটা, পক্স ভাইরাস, তাই না। 6 years old presents with slapped cheek rash, mild fever and joint pain. The physician suspects erythema infection, যেটাকে আমরা বলতেছি ফিফথ ডিজিজ, তাই না। তাহলে এটা কে করে, পার্ভোভাইরাস B19। এখানে আরো আসছে তাই না, যে স্ল্যাপড চিক রেশ, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। পার্ভোভাইরাস কি কি করে, পার্ভোভাইরাস হচ্ছে ফিফথ ডিজিজ করে, স্ল্যাপড চিক সিনড্রোম করে, এবং হচ্ছে এটাও হচ্ছে কি কনজেনিটাল ইনফেকশনও করে। ঠিক আছে, এগুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ। A 4-year-old child presents with vesicular rash on the trunk and face, fever, malaise. The clinician suspect primary viral infection that establishes latency in sensory ganglia. Which of the following viruses contains double-stranded DNA as its genetic material?
আমি এত বড় কথার মধ্যে আমি শুধু দুইটা জিনিস ক্যাচ করছি, সেটা হচ্ছে যে ল্যাটেন্সি কোথায় আছে, এবং কি আছে, ভ্যাসিকুলার র্যাশ আছে। তাহলে ভ্যাসিকুলার র্যাশ কোন ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ আমার করে, তার মধ্যে একটা হচ্ছে কি, কি বলেন, হার্পেস সিমপ্লেক্স ভাইরাস, তাই তো, হার্পেস সিমপ্লেক্স ভাইরাস। এই যে আরেকটা ইম্পর্টেন্ট 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 বক্স, কোনটা কোথায় ল্যাটেন্সি করে, HSV1 কোথায় করে, ভ্যারিসেলা জোস্টার কোথায় করে, এপস্টিন বার ভাইরাস কোথায় করে, CMV কোথায় করে, HHV8 এটা কাপোসে সার্কোমা করে, হুম, এবং এই যে রুট অফ ট্রান্সমিশন, সবগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে, প্রত্যেকটা জায়গা থেকে কোশ্চেন আসে। A 5-year-old child presents with fever, sore throat, a gray membrane on the tonsil. আর কোনো কথা নাই, আপনার টনসিলের উপর একটা মেমব্রেন তৈরি করছে, কে করবে, ডিপথেরিয়া। কে করছে, ডিপথেরিয়া করছে, শেষ। এখন আপনাকে বলছে আওয়েলস আই ইনক্লুশন, পুরো প্রশ্ন পড়ার দরকার নেই, আওয়েলস আইটা একদম চোখের মধ্যে আটকে আছে, হ্যাঁ। 3-year-old infant presents with hepatomegaly, hepatosplenomegaly, jaundice, পিটিচি। হিস্টোলজি নিয়ে আপনি কি দেখলেন, আওয়েলস আই দেখলেন, তাহলে কোন ভাইরাস রেসপন্সিবল হবে, সাইটোমেগালো ভাইরাস, তাই না, একদম টিপিক্যাল, মানে ক্লু, এইরকম ক্লু দিয়ে কিন্তু কোশ্চেন আসে, হ্যাঁ। হয়তো সিনারিও বেস থাকতে পারে, বা আরেকটু, স্যাররা অনেক সময় কি করে, স্যাররা অনেক সময় ডিরেক্ট বলে না, যে সিএমডির ক্রাইটেরিয়া কি, স্যাররা বলে যে এরকম এরকম বাচ্চা আসছে কনজেনিটাল ইনফেকশন নিয়ে আসছে, তাহলে এর কজ কি, তাহলে আপনার মাথায় কি আসছে, সিএমডি আসছে, তাহলে সিএমবির প্রপার্টি কি, এভাবে কিন্তু কোশ্চেনটা আসে। এ 3-month old infant presents with congenital rubella. A 3-month old infant presents with congenital rubella, তাহলে রুবেলার ফিচার দিয়ে দিছে। এখন কথা হচ্ছে রুবেলার প্রপার্টি কি, রুবেলা কি ডিএনএ ভাইরাস, রুবেলা কি আরএনএ ভাইরাস, রুবেলা কি এনভেলপ না নন এনভেলপ। রুবেলা ভাইরাস হচ্ছে আরএনএ ভাইরাস, এবং এটা হচ্ছে এনভেলপ। দেখেন রুবেলা, রুবেলা, আরতে আরএনএ ভাইরাস, ইতে এনভেলপড, আরতে আরএনএ ভাইরাস, ইতে enveloped. A 5 years old presents with fever, vesicular rash. ওকে, কোথায় কোথায় আছে, এবং এখানে কি আছে, এখানে একটু কারেকশন হবে, হ্যাঁ। এখানে কি আছে, ইন্ট্রানিউক্লিয়ার ইনক্লুশন বডি আছে, তাহলে কোশ্চেনটা কি হবে, কোশ্চেনটা হবে এটা হুইচ টাইপ অফ ইনক্লুশন, বা হুইচ ওয়ান ইজ দা, হুইচ ওয়ান ইজ দা ইন্ডিকেশন অফ দিস ইনক্লুশন বডি, তাই না। এখানে কোশ্চেন করছে যে এটা কোন ইনক্লুশন বডি, নট ভাইরাস, কোন ইনক্লুশন বডি, হুইচ ইনক্লুশন বডি ইজ রেসপন্সিবল, হুইচ ইনক্লুশন বডি ইজ রেসপন্সিবল, সেটা কি, এটা হচ্ছে কাউড্রি টাইপ এ। কেন, কারণ এটা হচ্ছে ইন্টারনিউক্লিয়ার ইনক্লুশন বডি, এবং এটা কোথায় কোথায় দেখি আমরা, হার্পেস সিমপ্লেক্স এবং ভ্যারিসেলা জোস্টার। এ 6 years old child recovered from hepatitis B virus infection. সে অলরেডি, এটা কিন্তু আরেকটা হেপাটাইটিস বি ভাইরাস মার্কার, হেপাটাইটিস বি ভাইরাস মার্কার, খুবই খুবই ইম্পর্টেন্ট। কখন আমি অ্যাকিউট বলবো, অ্যাকিউট হইতে হইলে আমার কি লাগবে, সারফেস অ্যান্টিজেন লাগবে, তাই না, সারফেস অ্যান্টিজেন লাগবে। তারপরে হচ্ছে কি, আমার ভ্যাকসিনের পরে হচ্ছে সারফেস অ্যান্টিবডি কিন্তু পেতে পারি আমরা, তাই না। উইন্ডো পিরিয়ডে কিছু না থাকলেও কি থাকবে, সি থাকবে, তাই না। এগুলা কিন্তু একদম মুখস্থ থাকতে হবে, মুখস্থ। ঠিক আছে, আচ্ছা, এখন আমাকে বলছে যে এইচবিএস এজি পজিটিভ, তাই না, এইচবিএস এজি পজিটিভ আছে, এবং এইচবিএস এজি যদি থাকে তাহলে এটা হচ্ছে ক্রনিক ক্যারিয়ার স্টেট। ঠিক আছে, আচ্ছা, কারণ হচ্ছে সে আগে একবার রিকভার্ড হয়েছে, তাই না, তাহলে রিকভার হওয়ার পরেও তার কি আছে, এখনো এইচবিএস এজি পজিটিভ আছে, সেজন্য এটা কি, ক্রনিক। ঠিক আছে, পুরো প্রশ্ন পড়ে নিতে হবে কিন্তু, যেমন আমিও প্রথমে এইচবিএস এজি দেখে ভাবতেছিলাম এটা কেন অ্যাকিউট না, পরে আমি দেখলাম যে তো অলরেডি একটা হিস্ট্রি আছে, তারপরেও তার এইচবিএস এজি পজিটিভ, তাহলে এটা কি হবে, ক্রনিক ক্যারিয়ার স্টেট হবে, তাই না। এটা একটু মাথা ঠান্ডা রেখে খেয়াল করতে হবে। A 7-year-old child playing in fresh water pond in Ikeria, হেমাচুরিয়া এবং হেপাটোসপ্লিনোমেগালি নিয়ে আসছে, যে প্যারাসাইটটা ঢুকছে সেটা কি দিয়ে ঢুকছে, স্কিন পেনিট্রেশন করে ঢুকছে, তাহলে স্কিন পেনিট্রেশন করে যেই অর্গানিজম গুলো, সেগুলোর মধ্যে কোনো একটা হবে, তাই না। তাহলে কোন অর্গানিজম ইজ রেসপন্সিবল, এবং দেখেন হেমাচুরিয়া আর হেপাটোসপ্লিনোমেগালি কার ক্ষেত্রে পাবো আমি, সিস্টোসোমা হেমাটোবিমিয়াম, তাই না, সিস্টোসোমা। আচ্ছা, আপনাকে বলছে স্ট্রং আইলেট স্টারকোলাইট এর ফিউচার একটা ফিচার যেটা কি ইউনিক, তাহলে ও বলছে ডিরেক্ট ডেভেলপমেন্ট অনলি,
সবসময় মনে রাখবেন, অনলি কথাটা থাকলেই ডাবল চেক করতে হবে, তাহলে ডিরেক্ট না, ও ডিরেক্ট প্লাস ইনডিরেক্ট দুটি ডেভেলপমেন্ট হয়, তাই না? এই যে দেখেন আবার পরেরটাতে ইনডিরেক্ট লাইফ সাইকেল কোথায় কোথায় আছে, শুধু হিউম্যান, এটাও ভুল, হ্যাঁ। তাহলে অটো ইনফেকশন হয়, এটা সেক্সুয়ালি শুধু না, নট অনলি ইন ওয়াটার, এটা হচ্ছে ইন্টেস্টাইনে হয়, হ্যাঁ। তাহলে আমার অ্যান্সার শুধু কি, অটো ইনফেকশন, অ্যান্সার শুধু কি, অটো ইনফেকশন। এবার আসেন, is 3 years old child presents with fever, chills, pallor, মসকুইটো বাইটাস। এখন কথা হচ্ছে এত সব কথা বাদ, ইনফেক্টিভ ফর্ম কি, কোন ফর্মে আমার প্লাজমোডিয়াম ট্রান্সমিশন হবে? এই প্যারাসাইটোলজি থেকে একটা ইনফিনিট স্টার টপিক হচ্ছে ইনফেক্টিভ ফর্ম অফ দা অর্গানিজম, ইনফেক্টিভ ফর্ম অফ দা অর্গানিজম। তো আমরা জানি প্লাজম কি, স্পোরোজয়েট। A 10-year-old girl presents with fever, cough, erythronodosom। আচ্ছা, এখানে আপনাদের এই প্রশ্নটা নিয়ে একটু কনফিউশন থাকতে পারে। প্রথম কথা হচ্ছে ডাইমরফিক ফাঙ্গাস, তাহলে ডাইমরফিক ফাঙ্গাসের মধ্যে কি কি আছে, হিস্টোপ্লাজমাও আছে, কক্সিডিওইডিস ইমিটাসও আছে, এবং দুইটাই হচ্ছে আমার কি করে, দুইটাই হচ্ছে আমার পালমোনারি ইনফেকশন করতে পারে, এবং দুইটাতেই হচ্ছে আমার ইরাইদেমা নোডোসাম থাকে, ইরাইদেমা নোডোসাম থাকে। তাহলে এখন আপনি অ্যান্সার কি দিবেন? অ্যান্সারটা আমি দিব কক্সিডিওইডিস ইমিটাস। কেন? কারণ হিস্টোপ্লাজমা ক্যাপসুলাটাম যখন নিউমোনিয়া করে সেটা অনেক সিভিয়ার হয়, সেটা কি হয়, এটা অনেক সিভিয়ার হয়। আমার এখানে বলছে ফিভার, কফ, ইরাইথ্রোমাইসিস সিমস লাইক ফাঙ্গাল ইনফেকশন, এখানে এটা বুঝাচ্ছে যে একটা মডারেট ইনফেকশন। তো এই জন্য আমি কক্সিডিওইডিস ইমিটিস দিব। এটা কিন্তু আপনাদের কনফিউশন থাকতে পারে, কনফিউশনটা ক্লিয়ার করে নেন প্লিজ। কেন? কারণ হচ্ছে কক্সিডিওইডিস ইমিটিস আমি এজন্য দিব, এটাও যদিও ডাইমরফিক ফাঙ্গাস, এটাও যদিও ডাইমরফিক ফাঙ্গাস, কিন্তু এখানে সিভিয়ার ফর্মের ইনফেকশন হয়, সিভিয়ার ফর্মে ইনফেকশন হয়, ঠিক আছে? এই জন্য হচ্ছে আমি কি দিব, কক্সিডিওইডিস ইমিটিস দিব। আচ্ছা, 8 month old infant presents with bright red sharply demarcated rash in the diaper area, এটাও কিন্তু রিকল, একদম প্রিভিয়াস কোশ্চেন। কি জানি, যারা অলরেডি বুঝে গেছেন, ডাইপার র্যাশ কে করে, ক্যান্ডিডা আলবিকান্স, শেষ। হুইচ কমপ্লিমেন্ট পাথওয়ে ইজ অ্যাক্টিভেটেড বাই অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্সেস? কমপ্লিমেন্ট থেকে কোশ্চেন আসেই এই কয়টা, কমপ্লিমেন্ট কে কে অ্যাক্টিভেট করতেছে, কি কি পাথওয়ে আছে, কি তৈরি হচ্ছে, কোনটা ফ্যাগোসাইটোসিস করতেছে, কোনটা হচ্ছে আমার কেমোটক্সিসের এসবিএ, কোনটা হচ্ছে আমার অপসোনাইজেশন করতেছে, আমার মেমব্রেন কমপ্লেক্স কি কি কাজ করতেছে, যদি না থাকে তাহলে কি হবে, সি1 না থাকলে কি হবে, যদি মেমব্রেন কমপ্লেক্স তৈরি না হয় তাহলে কোন অর্গানিজম বেশি অ্যাটাক করবে। এই কয়েকটা কোশ্চেনই বারবার বারবার আসতেছে, ঠিক আছে? তাহলে এগুলো একদম কোশ্চেন বলে দিয়েছি, মুখস্থ করে ফেলবেন, ঠিক আছে? তাহলে এখন হুইচ কমপ্লিমেন্ট পাথওয়ে ইজ অ্যাক্টিভেটেড বাই অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স, অ্যান্সার কি হবে, ক্লাসিক্যাল পাথওয়ে। A 4-year-old boy has recurrent meningococcal infection, lab test, এই যে বলছিলাম মেমব্রেন কমপ্লেক্স যদি ডেফিসিয়েন্সি হয় তাহলে কি হবে, নিষেধ, একদম মুখস্থ, ঠিক আছে, নিষেধ। Which complement component primarily function as opsonin? Opsonin কি, C3b, opsonin C3b। তারপর দেখেন কি বলছে, কেমোটেক্সিস, কেমোটেক্সিস 5A, 5A, এগুলো একদম মুখস্থ। A 2-year-old child develops fever and neutrophilia after bacterial infection. Which statement base describes innate immunity? Innate immunity কি হবে, non-specific and immediate response, non-specific and immediate response, এবং কোনো কি, ইউজুয়ালি কোনো নন স্পেসিফিক থাকবে এবং ইমিডিয়েট রেসপন্স হবে, ঠিক আছে? A 5-year-old child recurrent viral infection, এখন CD8 সেল হচ্ছে লো, তাহলে এটা কি ধরনের সেল, অ্যাডাপ্টিভ ইমিউনিটি, হুইচ সেলস আর পার্ট অফ অ্যাডাপ্টিভ ইমিউনিটি, টি লিম্ফোসাইট হচ্ছে অ্যাডাপটিভ ইমিউনিটির পার্ট, তাই না? অ্যাডাপটিভ ইমিউনিটির পার্ট হচ্ছে টি অ্যান্ড বি লিম্ফোসাইট, তাই না? Which antibody is mainly found in mucosal secretion and protects respiratory and intestinal surface? বলেন, সিক্রেশনে কোনটা পাওয়া যায়? 5টা ইমিউনোগ্লোবিনের ক্রাইটেরিয়া, হ্যাঁ, একটা বক্স আছে না, একদম মুখস্থ থাকতে হবে, ঠিক আছে? কি বলছি, মুখস্থ। কোনটা সবচেয়ে বেশি, কোনটা ডাইমার, কোনটা পেন্টামার, কোনটা মনোমার, কোনটার বেশি, কোনটা কম, কোনটার কি কি পোর্শন আছে, কোনটার কি কি ফাংশন আছে, কোনটা কোন সেলের মধ্যে অ্যাটাচ থাকে, সবগুলা লাগবে। তাহলে হুইচ অ্যান্টিবডি ইজ মেইনলি ফাউন্ড ইন মিউকোসাল সিক্রেশন,
কি হবে? ইমিউনোগ্লোবিন এ, তাই না? ইমিউনোগ্লোবিন এ। ঠিক আছে, এখানে আমাদের মোটামুটি আমাদের এখানে মাত্র 50 কোশ্চেন। ঠিক আছে, আমার কাছে মনে হচ্ছে মাইক্রোবায়োলজি থেকে 100 কোশ্চেন দেওয়া উচিত ছিল। ঠিক আছে, কারণ দেখেন সিস্টেমিক ব্যাকটেরিয়া জেনারেল ব্যাকটেরিওলজি থেকে 10, সিস্টেমিক ব্যাকটেরিওলজি থেকে মিনিমাম 10 দিলেও হবে না, 15টা দিতে হবে। ভাইরোলজি থেকে 10টা কোশ্চেন দিতে হবে। তারপর হচ্ছে প্যারাসাইটোলজি থেকে হচ্ছে 10টা, মাইকোলজি থেকে হচ্ছে 10টা, ইমিউনোলজি থেকে দিতে হবে 20টা। তাহলে গিয়ে যদি 10, 20, 30, 40, 60, 70 আর বাকিগুলো সব মানে মানে আদার্স, তাই না? ডিজিজ, ক্লিনিক্যাল কোরিলেশন, সিনারিও বেসড, বাকিগুলো দিয়ে মোটা টোটাল 100টা কোশ্চেন দিলে আপনার পুরা মাইক্রো রিভিউ করা যাবে। বুঝতে পারছেন? মানে একদম ভালো মতো পুরো মাইক্রোটা রিভিশন দেওয়া যাবে। কারণ কারণ মাইক্রো থেকে ওই যে একটা কথা বললাম না, মাইক্রো থেকে একটাই অসুবিধা, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে কোশ্চেন আসে, বিভিন্ন জায়গা থেকে কোশ্চেন আসে। আমি আপনাকে বলে দিব না, মানে বলে দিতে পারবো না যে মাইক্রো শুধু এই জায়গাটা পড়েন বা এইখান থেকে। মাইক্রো দেখা গেছে সিস্টেমে জেনারেল ব্যাকটেরিওলজি যে কয়টা চ্যাপ্টার আছে, আমি একটু বলি আপনাকে কয়টা চ্যাপ্টার আছে। জেনারেল ব্যাকটেরিওলজি জেনারেল ব্যাকটেরিওলজি চ্যাপ্টার আছে মোটামুটি 12টা। ঠিক আছে, এবং 12টার মানে একদম প্রথম চ্যাপ্টার থেকে শুরু করে 12টার মধ্যে 10টা চ্যাপ্টার থেকেই বিশেষ করে ভ্যাকসিন, ব্যাকটেরিয়াল ভ্যাকসিন, অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট, ড্রাগ রেজিস্ট্যান্স, তারপর হচ্ছে আপনার ব্যাকটেরিয়াল গ্রোথ, স্পোর, মানে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কোশ্চেন আসছে। বুঝতে পারছেন? তো এই জন্য বললাম যে মাইক্রোবায়োলজি থেকে আমাদের অসুবিধা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে কোশ্চেন আসে, কিন্তু অনেক ইম্পর্টেন্ট এবং অনেকগুলা মার্কস। তো আপনি যদি একটু মাইক্রোটাকে ভালো করে সুন্দর করে একটু গুছায় পড়েন, একটু রিভিশনে রাখেন, আপনি অনেকগুলা মার্কস ক্যারি করতে পারবেন। বুঝতে পারছেন? আর এখন যেহেতু আমাদের ক্লিনিক্যাল কোরিলেশন করে কোশ্চেন আসে, আমাদের কিন্তু কোশ্চেনের ইয়েটা আরো বেড়ে গেছে। ঠিক আছে। আচ্ছা, আমাদের মোটামুটি শেষ। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর ওই যে বারবার একই কথা, পরীক্ষার আর বেশি একটা সময় নাই। হ্যাঁ, এখন সবাইকে পড়াগুলো একটু গুছায় বারবার রিভিশন দিতে হবে। ঠিক আছে, এখন আপনি একবার এই মকের আগে একবার পুরা সিলেবাসটাকে মকের আগে একবার গুছায় ফেলবেন। ঠিক আছে, মকের আগে এই 3টা চ্যাপ্টার, মানে আমাদের তো প্রি মক হবে না, এর আগে আপনি সিলেবাসটাকে গুছায় ফেলবেন এবং আপনার এক্সাম নাইট টপিক দেখার জন্য একটা জিনিস গুছায় ফেলবেন। ঠিক আছে, ধরেন একটা স্লিপ প্যাড বা হচ্ছে একটা ডায়েরি আপনি নিয়ে নেবেন, যে আপনি এক্সাম রাতে কি কোন কোন টপিকটা দেখতে চান। সেটা দুইটা দিক দিক দিয়ে হবে। একটা হচ্ছে একদম ইনফিনিট স্টার টপিকের ভিত্তিতে হবে, যে হ্যাঁ এটা ইনফিনিট স্টার টপিক আমি এটা দেখবো, এটা ইনফিনিট স্টার টপিক আমি এটা দেখবো। আরেকটা হবে যে এই জিনিসটাতে আমি একটু দুর্বল, তাহলে এটা আমাকে আরেকবার রিভিশন দিতে হবে। এই দুইটা ভিত্তিতে আপনাকে এই এক্সাম নাইট টপিক এবং এক্সামের আগে আপনাকে পড়াটা গুছিয়ে ফেলতে হবে। ঠিক আছে। আচ্ছা, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।